আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইরানের উপরে চাপিয়ে দেওয়া ইসরায়েলি এবং আমেরিকান যুদ্ধের আজকে 11তম দিনে এসে 12তম দিনে এসে 11তম দিন শেষে 12তম দিনে এসে আজকে সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। ইরানের উপরে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গত রাতে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে, ইরানও গত রাতে প্রায় 3 দফায় ইসরায়েলের উপরে হামলা চালিয়েছে। এবারে ইরানের হামলায় সে ব্যবহার করেছে তার সেই বিখ্যাত খোররামশর মিসাইল, যেটাকে ক্লাস্টার মিসাইল বলা হয়, অর্থাৎ একটা মিসাইল তার লক্ষ্যের কাছাকাছি এসে অনেকগুলো ছোট ছোট মিসাইল বা ছোট ছোট বিস্ফোরক সে ছড়িয়ে দেয়। এভাবে ইরান গত রাতে হামলা করেছে। হামলার নতুন যে পরিকল্পনা অথবা নতুন স্ট্র্যাটেজি তারা নিয়ে এসেছে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কয়েকটা বিষয় নিয়ে চাপে আছেন। তার মধ্যে তার সবচেয়ে বড় চাপ হচ্ছে মার্কিন একটা রণতরী অকেজো হয়ে আছে, যেই রণতরীটা খুব শীঘ্রই যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে না। নতুন ফ্রন্ট নিয়ে শঙ্কায় আছেন আসলে মার্কিন প্রশাসন বা মার্কিন প্রেসিডেন্ট। সেই নতুন ফ্রন্ট নিয়ে একটু কথা বলবো। উত্তর কোরিয়া নতুন করে গত কয়েকদিন আগে বিশাল এক মিসাইলের বিস্ফোরণ ঘটিয়েছে, মিসাইলের পরীক্ষা করেছে। এটা ইরানের জন্য কি বার্তা নিয়ে আসে? দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকা তার অস্ত্রগুলো সরিয়ে নিয়ে আসছে, সেটা এই যুদ্ধে নতুন ফ্রন্টের একটা ইঙ্গিত বহন করে, নতুন ফ্রন্টের ইঙ্গিত বহন করে। সেদিকটাতে যাব, তবে সবার আগে সর্বশেষ যে যুদ্ধের পরিস্থিতি গত রাতে কি হয়েছে সেগুলো একটু আলোচনা করে নিই। বুধবার ভোর রাতে ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের বিমান হামলা নতুন দফায় শুরু হয়েছে। তেহরানের একটি ব্যাংক ভবনে ইসরায়েলি হামলায় একজন কর্মচারী নিহত হয়েছেন। টোটাল নিহত আহতের খবর সেটাও আজকে জানাবো। ইরান পাল্টা হামলা চালিয়েছে। সারা রাত ধরে ইসরায়েলি ভূখণ্ডে ইরান 4 দফায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় অর্ধেকই ছিল ক্লাস্টার ওয়ারহেড। ওদিকে মার্কিন বিমান বাহিনীর উপরে হামলা করেছে। ইরান সমর্থিত হামলায় ইরাকে, সংযুক্ত আরব আমিরাতে, কুয়েতে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো দাবি করেছে চলমান উত্তেজনায় গত 12 দিনে 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরাক থেকে তারা বলছে যে ইরাকে গত 12 দিনের আক্রমণে তাদের 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড তাদের এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের এই যে অপারেশন ট্রু প্রমিস 4 এটার 37তম দফার 3য় পর্যায়ে গত রাতে যে আঘাত হেনেছে, সেই আঘাতে কুয়েতের আরিফজান মার্কিন ঘাঁটিতে 2টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সঠিকভাবে সফলভাবে আঘাত হেনেছে। ইরানের বিপ্লবী গার্ড বলেছে এই অভিযানে তাদের সবচেয়ে পর্যায় ছিল গত রাতেরটা। কারণ হচ্ছে তেল আবিবের হামলায় স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং বের ইয়াকব, পশ্চিম জেরুজালেম, হাইফার সামরিক স্থাপনাগুলোতে একাধিকবার গত রাতে হামলা চালানো হয়েছে। এছাড়াও আরো যা যা ঘটেছে এই গত 24 ঘন্টায়, ইরান বলছে যে তার সারা দেশ জুড়ে প্রায় 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় বোমা হামলা হয়েছে। 10,000-এর বেশি, এতে প্রায় 1300 মানুষ নিহত হয়েছে। আজকে সকালবেলা, আজকে দুপুরবেলা বাংলাদেশ সময়, আজকে দুপুরবেলা ইরানের সেন্ট্রালে, মধ্য ইরানের একটা শহরে আরেকটা গার্লস স্কুলে হামলা হয়েছে। স্কুলটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই গার্লস স্কুলে হামলা নিয়ে গতকালকে বলেছিলাম, ট্রাম্প বারবার বলছে ইরান শিশুদেরকে গলা কেটে হত্যা করে, তারপরে নারীদেরকে পেট কেটে হত্যা করে। অথচ আমেরিকা নারী পেট কেটার গলা কাটা, যদি এটা সঠিক না তারপরেও যদি বলি পেট কাটার গলা কাটাতো না, পুরোপুরি হচ্ছে দুমড়ে মুচড়ে একেবারে ধ্বংস করে দেয় শিশুদেরকে। মঙ্গলবার রাতে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। একই সময় ইসরায়েল এবং আমেরিকার উপসাগরীয় অঞ্চলে থাকা যে সমস্ত স্বার্থ এবং যে সমস্ত ঘাঁটিগুলো আছে সেগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালীকে পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে, তবে কয়েকটা দেশ এটার মধ্যে থেকে বেঁচে যাবে, তার মধ্যে বাংলাদেশ একটা, তার মধ্যে চীন একটা। চীনে এই যুদ্ধ চলাকালীন সময়ে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরেও চীনের 11টা জাহাজ হরমুজ প্রণালী থেকে বের হয়ে যেতে পেরেছে। ওয়াশিংটনের রাজনৈতিক চাপ বাড়ছে, এটা বলছে আল জাজিরা, যে ওয়াশিংটনে অর্থাৎ আমেরিকার উপরে রাজনৈতিক চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা অর্থাৎ যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এবং সিনেটররা যুদ্ধের লক্ষ্য নিয়ে
খোলাখুলি একটা ডিবেট এবং ব্রিফিং এর দাবি করেছে যে সরকার এই গোপনে ব্রিফিং করা দরকার নেই, মিডিয়ার সামনে এটা করবে। কারণ এবং তাদের কথা হচ্ছে মার্কিন সৈন্যদের হতাহতের খবরটা, হতাহতের সংখ্যাটা আমাদেরকে সঠিকভাবে জানানো দরকার। তারাও মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে বিভিন্ন দেশ কতগুলো মার্কিন সৈন্য নিহত হয়েছে এ ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছে না। আর তাদের আরেকটা প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিকভাবে এই যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশ বারবার বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে স্কুলকে টার্গেট করেছে এবং সেখানে প্রায় 200-র মতো শিশু নিহত হয়েছে। এই ঘটনাটা তদন্ত করে এটার বিচার করা দরকার, এটাও মার্কিন কংগ্রেসে অনেকেই বলছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে ইচ্ছাকৃতভাবে। এবং তিনি বলছেন যে এই হামলার লক্ষ্যবস্তুর মধ্যে কি কি আছে, বসতবাড়ি আছে, স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, জনগণের যে সমস্ত সেবা কেন্দ্র সেগুলো আছে। তেহরানের একটা আবাসিক এলাকায় গতরাতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি বিমান বাহিনী বড় ধরনের হামলার ধাপ নিয়ে এসেছে এবং সেটার অংশ হিসাবে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। ইরানের রেড ক্রিসেন্ট বলছে একটা আবাসিক ভবনে হামলা হয়েছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বলছে যে তারা গত রাতে যে হামলা করেছে সেখানে খোরামশাহর ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং 3 ঘন্টারও বেশি সময় ধরে। এর আগে আমরা শুনেছি যে ইসরায়েলের উপরে আক্রমণ আসছে, ইসরায়েল সাইরেন বাজাচ্ছে, কিন্তু সেই সাইরেনের শব্দ হচ্ছে 2-3 মিনিটের মধ্যে, কখনো 30 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়, মানে আক্রমণের ধাপটা শেষ। কিন্তু এবার ইরান বলছে 3 ঘন্টারও বেশি সময় ধরে তারা আক্রমণ চালিয়েছে ক্ষেপণাস্ত্র দিয়ে। অর্থাৎ গত 3-4 দিন ইরানের আক্রমণ যে কিছুটা কমে গিয়েছিল সেটা গত রাতে আরো বেড়েছে বলা যায়। এই আক্রমণের লক্ষ্যবস্তু ছিল তেল আবিব, হাইফা এবং পশ্চিম জেরুজালেম। এছাড়াও ইরাকের ইরবিল, বাহরাইনের রাজধানী মানামা এবং অন্যান্য উপসাগরীয় যে অঞ্চলগুলো, যে এলাকাগুলো, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও আক্রমণ করেছে ইরান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে মঙ্গলবার হতে পারে হামলার সবচেয়ে তীব্র দিন। সেই মঙ্গলবার দিনটা চলে গেছে। ইরানে রাজধানী তেহরানের অন্তত 8টি জেলায় হামলা হয়েছে এবং বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আরো কয়েকটি শহরেও হামলা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফাজল শেখারচি বলেছেন আবাসিক এলাকায় হামলার জবাব দেওয়া হবে, আবাসিক এলাকায় হামলা করে। এবং ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান বলেছেন যারা দেশের শত্রুদের সমর্থন করবে তাদের আর এখন আমরা প্রতিবাদকারী বলবো না, তারা এখন শত্রু হিসেবেই বিবেচিত হবে এবং শত্রুদের সাথে আমরা যে আচরণ করি তাদের সাথে সেই আচরণই করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে যে ইরানের তেলের ডিপোগুলোতে যে হামলা হচ্ছে, এই হামলার পরে দূষিত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তেল স্থাপনাগুলো থেকে আগুন এবং তৈরি ঘন ধোঁয়া বৃষ্টির মেঘের সাথে মিশে বিষাক্ত দূষণ বহনকারী বৃষ্টি তৈরি করতে পারে। এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা, এটাকে কেউ অ্যাসিড বৃষ্টি বলে, কেউ হচ্ছে টক্সিক রেইন বলে, কেউ হচ্ছে দূষিত বৃষ্টি বলে। এটাই হচ্ছে মূলত এই ইরানে তেলের ডিপোগুলোতে ব্যাপক পরিমাণে মার্কিন ইসরায়েলি হামলার পরে ঘটার সম্ভাবনায় থাকা একটা ঘটনা। উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি কি? সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একাধিক হামলা গতরাতে প্রতিহত করেছে এবং সেই হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল পূর্বাঞ্চলে প্রিন্স সুলতান সামরিক বিমান ঘাঁটি। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে কাতারের দিকে ছোড়া একটা নতুন ক্ষেপণাস্ত্র হামলা কাতার প্রতিহত করেছে এবং কাতার পুরো দেশ জুড়ে বাসিন্দাদেরকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবেলা করেছে। এই পুরো যুদ্ধ জুড়ে সংযুক্ত আরব আমিরাত যেটা বলছে যে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি, অর্থাৎ ইসরায়েলের পর। মঙ্গলবার তাদের কথা অনুযায়ী যে 26টি ড্রোন তারা ভূপাতিত করেছে, কিন্তু এই 26টি ড্রোন ভূপাতিত করতে পারলেও 9টি ড্রোনকে তারা ভূপাতিত করতে পারে নাই। সেগুলো আরব আমিরাতের ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। বাহরাইনে জরুরি সাইরেন বাজানো হচ্ছে বিভিন্ন সময়। গতরাতে 4টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বাহরাইনে। মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইরানি এই হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেছেন। খুব সম্ভবত সৌদি আরবকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বলার এবং বোঝানোর চেষ্টা করছে যে তুমি হচ্ছে এই মধ্যপ্রাচ্যের বড় ভাই, বিগ ব্রাদার মোড়ল, তুমি মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে আমাদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার একটা বিবৃতি দাও এবং ঘোষণা দাও, কিন্তু এখনো পর্যন্ত তারা দিচ্ছে না। কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফিরে আসতে হবে। এই যুদ্ধ শুরুর পর এই প্রথম কাতার থেকে আলোচনায় ফিরে আসার কথা শোনা গেল। কাতার এতদিন পর্যন্ত বলেছিল আমরা কোনো আলোচনার মধ্যে নাই, ইরানের সাথে যোগাযোগ করছি না এবং আলোচনার মধ্যস্থতা করার মতো পরিস্থিতিতেও আমরা নাই। এখন কাতার বলছে যে আমরা আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের শত্রু না এবং প্রতিবেশী দেশগুলোর উপরে হামলা কারো জন্যই লাভজনক না, এটা কাতার বলছে। সংযুক্ত আরব আমিরাতের রুয়াইস তেল শোধনাগার, যেটা বিশ্বের প্রায় সবচেয়ে বড় তেল শোধনাগারের গুলোর একটি, সেটাতে একটা ড্রোন হামলা হয়েছে গত রাতে। ড্রোন হামলার পরে সতর্কতামূলকভাবে সেখানে কিছু কার্যক্রম বন্ধ আছে। কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক পরিমাণে হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড এবং কুয়েতের শুধুমাত্র একটা ঘাঁটিতেই কমপক্ষে 2-3টা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যদিও কুয়েত কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলে নাই। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড কর্পোরেশন জানিয়েছে অন্তত 2টা জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র গতকাল আঘাত হেনেছে এবং সেই আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটা ছিল দুবাইয়ের কাছে, আরেকটা ছিল হরমুজ প্রণালীতে। দুবাইয়ের কাছে বলতে পারস্য উপসাগরে, আরেকটা ছিল হরমুজ প্রণালীতে। ইরানের সশস্ত্র বাহিনী হুমকি দিয়েছে, তারা বলেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে আমরা টার্গেট করব। মানে নতুন টার্গেটের শুরুতে কি ছিল রাডার, দ্বিতীয় কি ছিল সামরিক স্থাপনাগুলো, তৃতীয় ছিল হচ্ছে হোটেল এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা হোটেল এবং আবাসিক এরিয়াগুলো। এখন চতুর্থ পর্যায়ে এসে ইরান বলছে যে আমরা অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে আঘাত করব। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার মধ্যপ্রাচ্যে যেই সমস্ত তাদের সাথে সংশ্লিষ্ট ব্যাংক এবং অর্থনৈতিক সেন্টারগুলো আছে সেগুলোতে আঘাত করার হুমকি দিয়েছে ইরান। এটা নতুন ধাপে নিয়ে যাবে এই যুদ্ধকে। এখন এই যুদ্ধ চলাকালীন যে পরিস্থিতি এখন সামনে আসছে সেটা হচ্ছে যে ইসরায়েলের গতরাতে যে হামলাগুলো হলো সেই হামলা এবং পাল্টা হামলাগুলো নিয়ে যে কথাগুলো আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এই যুদ্ধ এখনো পর্যন্ত কোনো জায়গায় থামার কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না এবং বিপ্লবী গার্ড যেভাবে হুমকি দিয়ে আসছে, দেখুন এখানে বিপ্লবী গার্ড এখন বলা যায় যে পুরো ইরানের পুরো ক্ষমতা, এটা অনেক জায়গা হয়তো আপনারা দেখবেন আর 2-1 ঘন্টা বা 2-4 ঘন্টা পরে যে বিপ্লবী গার্ড হচ্ছে ইরানের পুরো ক্ষমতা দখল করেছে, এরকম একটা কথা। অর্থাৎ ইরানের রাষ্ট্রপতি দেখবেন বিবৃতি দেয় হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতার কথা বলে, যে সর্বোচ্চ ধর্মীয় নেতা এই কথাটা বলেছে। ইরানের বিভিন্ন যে রাজনৈতিক বা সর্বোচ্চ নেতারা আছেন তাদের যে বক্তব্যগুলো দেখবেন সেই বক্তব্যগুলো হচ্ছে বিপ্লবী গার্ডের যে ধরনের বক্তব্য সেটার কাছাকাছি বা সেই রকম বক্তব্য। অর্থাৎ ইরান এখন কার্যত পরিচালনা করছে বিপ্লবী গার্ড, এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে ইরান বিপ্লবী গার্ডের অধীনে চলে গেছে, এরকম একটা কথা অনেকেই বলছেন। সুতরাং এই যে ইরান খোররাম শহর ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানছে, এই জায়গাটাতে একটু যেতে চাই যে এই খোররাম শহর ক্ষেপণাস্ত্র এমন একটা মিসাইল, যেই মিসাইলটা তার আঘাতের কাছে, তার লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে তার মাথা থেকে অনেকগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে ছোট ছোট মিসাইল বা ওয়্যারহেড চলে যায়, ছোট মানে বিস্ফোরক। এইগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, ধরেন একটার থেকে যদি 12টা 13টা 15টা 20টা বিস্ফোরক বেরিয়ে যায় এবং তারা ভিন্ন জায়গায় গিয়ে আঘাত হানে, তখন হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম তাদেরকে আঘাত করতে পারে না। এখন এই যে জিনিসটা, এটা ইরান কোত্থেকে পেল? এটা ইরান পেয়েছে হচ্ছে উত্তর কোরিয়ার কাছ থেকে। অর্থাৎ উত্তর কোরিয়ার কাছ থেকে ইরান টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে
এই কাজটা করেছে। আমরা জানি যে উত্তর কোরিয়ার সাথে ইরানের দীর্ঘদিনের কি আছে, প্রযুক্তি সহযোগিতা চুক্তি, এবং তারা এই সহযোগিতা করে আসছে। ইরানের এই যে ব্যাপক পরিমাণে মিসাইলের দিকে আগানো, মিসাইলের দিকে যাওয়া এবং মিসাইল নিয়ে যে এত গবেষণা, এক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের সাথে এই ইরানের খোররাম শহর ক্ষেপণাস্ত্রের মোটামুটি মিল আছে। অশোক, এমন পেঁদানি বোধহয় আমেরিকা এ জীবনকালের খায়নি। সেই ভিয়েতনামে একটা খেয়েছিল পেঁদানি, তারপর এরপরে ইরানের কাছে জবরদস্ত পেঁদানি খাচ্ছে, যাকে বলে মারকে দুম্বা বানা দে রা হ্যায় একেবারে। আর সব থেকে ফেসে গেছে হচ্ছে উপসাগরীয় দেশগুলো, যেগুলো ট্রাম্পকে যারা আশ্রয় দিয়েছে বেশ করার জন্য। বলে বেগানি শাদি মে আবদাল্লাহ দিওয়ানা, অন্যের একজন শাদি হচ্ছে, সেখানে আবদাল্লাহ দিওয়ানা গিয়ে ডান্স করছে। শাদি হচ্ছে আমেরিকা ইসরায়েল বনাম ইরানের, আর দিওয়ানা আবদাল্লাহ হচ্ছে ছখানা আটখানা আমাদের উপসাগরীয় দেশ। মার খেতে খেতে দুম্বা মোটা করে দিয়েছে ওখানে। আমি একটা খবর পড়ছি, শুনুন ভালো করে। আনন্দবাজার লিখেছে, হরমুজ বন্ধ করে দিয়ে প্রতিবেশীদের তেল শোধনাগারে লাগাতার হামলা, আমেরিকাকে বাগে আনতে খেলার নিয়মই পাল্টে ফেলেছে ইরান। খেলার নিয়মই পাল্টে ফেলেছে। এবার স্ট্র্যাটেজি চেঞ্জ। কি স্ট্র্যাটেজি করছে? প্রথমে সৌদি আরব, তারপর কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েত হয়ে বাহরাইন। পশ্চিম এশিয়ার যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে চাপে ফেলতে একের পর এক আরব রাষ্ট্রের খনিজ তেল শোধনাগারগুলোকে নিশানা করছে ইরান। পাশাপাশি হরমুজ প্রণালীকে বন্ধ রেখেছে তেহরান। ফলে বিশ্ববাজারে হু করে চড়ছে তরল সোনার দর। শিয়া ফৌজে রেহানো রণকৌশলে যথেষ্ট বেকায়দায় ওয়াশিংটন ও তেল আবিব। চাপ বেড়েছে ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর ওপরে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরপরই সৌদি আরবের সব থেকে বড় তৈল শোধনাগার আরামকো শোধনাগারে হামলা চালায় তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। এটা হচ্ছে আমেরিকার যে আরামকো, সব থেকে বড় পৃথিবীর। মাত্র 3 দিনের ব্যবধানে দুবার ড্রোন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে সেখানে। ফলে তড়িঘড়ি তরল সোনার উৎপাদন এবং সরবরাহ বন্ধ করতে বাধ্য হয় রিয়াদ। দ্বিতীয় ধাপে কাতারের তরল প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রকে নিশানা করে সাবেক পারস্যের শিয়া ফৌজ। সংঘর্ষ এরপর আরো তীব্র হলে আমিরশাহীর ফুজাইরাহ তেল শোধনাগার ধ্বংসের চেষ্টা চালায় IRGC। ফলে বেশ কিছুটা ব্যাহত হয় সেখানকার উৎপাদন। এই তালিকার সর্বশেষ নামটি হলো বাহরাইন। কামিকাজে আত্মঘাতী ড্রোনে আরব মুলুকটি অন্যতম বড় শোধনাগার বাপকোকে নিশানা করেছে তেহরান। পাইলট বিমান আক্রমণ শানাতেই বিকট শব্দে আগুন ধরে যায়, সেখানে গলগল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। 48 ঘন্টা হয়ে গেলেও সেই ধোঁয়া এখনো পর্যন্ত নেবেনি। বাহরাইনের অর্থনীতিতে বাপকো তেল শোধনাগারের আলাদা গুরুত্ব রয়েছে। ওটি একটি আরব দেশটির প্রধান তরল সোনা উৎপাদন কেন্দ্র। ইরানি ড্রোন হামলায় সেখানে বেশ কয়েকটি বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শোধনাগারের ক্ষয়ক্ষতি কোনো স্পষ্ট রিপোর্ট প্রকাশ্যে আসেনি। পাশাপাশি পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রগুলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় প্রতিটি মার্কিন সেনাগাড়িতে ক্ষেপণাস্ত্র ড্রোনে নিশানা করেছে তেহরান। মানে ওই যে 6-8টা রাষ্ট্র বললাম আমি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, IRGC রণকৌশলের নেপথ্যে রয়েছে তেল অর্থনীতির অঙ্ক। বিশ্ববাজারে সোনার দরকে প্রতি ব্যারেলে $200 নিয়ে যেতে চাইছে তেহরান। ইতিমধ্যে $120 কাছাকাছি তা পৌঁছে গিয়েছে। আমি বলেছিলাম 5-7 দিন গেলে $100 পেরিয়ে যাবে। দেখুন 10 দিনের মাথায় কি অবস্থা, $120 পৌঁছে গিয়েছে। খনিজ তেলের আকাশ ছোঁয়া দাম বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী করেছে মূল্যস্ফীতির সুযোগ। আর তার আঘাত থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাঁচার উপায় নেই। ভারতীয় অর্থনীতিতে এর বড় প্রভাব পড়তে শুরু করেছে। কাতারের গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে অনুযায়ী যুদ্ধের মধ্যে 28 ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর 25% বেশি বৃদ্ধি পেয়েছে। গত মার্চে ব্যারেল প্রতি $91 ঘোরাফেরা করছিল তরল সোনা। 1983 সালের পর যা সর্বাধিক। 9 মার্চ সেটা বেড়ে দাঁড়ায় $116। ফলে ভারত সহ একাধিক দেশের শেয়ার বাজারে দেখা দিয়েছে মহাপতন। পশ্চিমী গণমাধ্যমগুলি জানিয়েছে এই সংঘাতের জেরে ইতিমধ্যে বিশ্বব্যাপী অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ এক পঞ্চমাংশ বন্ধ হয়ে গিয়েছে। মানে 5 ভাগের 1 ভাগ বন্ধ হয়ে গিয়েছে। কারণ লড়াইয়ের গোড়া থেকেই হরমুজ প্রণালী
নিয়ন্ত্রণ নিয়ে ফেলে আইআরজিসি, ফলে গুরুত্বপূর্ণ ওই সামুদ্রিক রুটে চলাচল করতে পারছে না কোনো পণ্যবাহী জাহাজ। তেহরান অবশ্য রাশিয়া, চীন এবং ভারতের মতো বন্ধু রাষ্ট্রগুলোকে ট্যাঙ্কার চলাচল নিষেধাজ্ঞা রাখেনি, কিন্তু ঝুঁকি থাকায় সেখানে জাহাজ নিয়ে যাচ্ছে না কেউই। সামরিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছে সংশ্লিষ্ট লড়াইয়ে কৌশলগত দিক থেকে সুবিধাজনক জায়গায় রয়েছে ইরান, কারণ পশ্চিম এশিয়া আরব দেশগুলি খনিজ তেল পরিবহনের ব্যস্ততম সামুদ্রিক রাস্তা হলো হরমুজ প্রণালী। 167 কিলোমিটার লম্বা এবং 33 থেকে 39 কিলোমিটার চওড়া এই সংকীর্ণ সামুদ্রিক পথটি বিশ্বের প্রায় 20% তরল সোনা মানে তেল পরিবহন করে থাকে। বর্তমানে আইআরজিসি থেকে ছিনিয়ে নেওয়া ওই অঞ্চলটি শিবেরও অসাধ্য। বিশ্ববাজারে তেল বাড়তে থাকায় তরল সোনার ব্যবহার সীমিত করেছে দক্ষিণ কোরিয়া। পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, তার কথায় প্রায় জরুরি অবস্থার মুখে দাঁড়িয়ে আছে কায়রোর অর্থনীতি। অন্যদিকে জাপানের শেয়ার বাজারের সূচক নেমেছে 7%। মার্চের শেষে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির হার 3.7 থেকে 4% উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধ নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন গত 1 মার্চ তেহরানের 3টি রণতরীকে এদেশের বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয়, তার মধ্যে একটি হলো IRSS লাভান। বর্তমানে সেটি রয়েছে কেরলের কোচি বন্দরে। এর জন্য নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন পারস্যের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি। এখন দেখুন এই যে চলছে, এখন সারা বিশ্ব জুড়ে টালমাটাল সৃষ্টি করে দিয়েছেন আমাদের আমাদের ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প অফিসে, ওভাল অফিসে শুকনো মুখে হাত দিয়ে বসে আছে, চারদিকে খবর পাঠাচ্ছে যে করে হোক এই যুদ্ধ এখন থামাতে হবে। এই যুদ্ধ কি করে থামানো যায় তার জন্য তিনি অনেক প্যাচ পয়জার কষছেন। এখন প্যাচ পয়জার কষলে কি হবে? এখন প্যাচ পয়জারের প্রথম লোকটা হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী, সেটা বুঝতেই পারছি। এখন নরেন্দ্র মোদীর ওপরে কিরকম চাপটা আসবে সেটা এখন আন্দাজ করতে পারছি। তো যাই হোক, সেটা খবর নয়। বর্তমানে খবর যেটা, সেটা হচ্ছে বিশ্ব বাজারে তেলের এই অবস্থার সঙ্গে সঙ্গে যে আপনার ঝামেলাটা শুরু হয়েছে, এই যে 8টা উপসাগরীয় যে দেশগুলো, যেগুলো 6টা জড়িয়ে পড়েছে, 6টা কি 8টা জড়িয়ে পড়েছে, আবার সঠিক সংখ্যাটা আমার মনে নেই, জড়িয়ে পড়েছে সেখানে। এখন তারা তো আবদাল্লাহ দিওয়ানা, এখন তারা মার খেতে খেতে পিঠ বেঁকে গেছে তাদের। তারা এখন বলছে, এখন উল্টো অভিযোগ করছে, ভাই আমাদের থেকে নগদ পয়সা নিয়েছো, তুমি বলেছো পেট্রোল ডলারের ব্যবসা করতে হবে, আমরা তাই করেছি, তোমার সিকিউরিটি আমব্রেলা আমি ব্যবস্থা করেছি, অথচ যখন আমাদের উপর আঘাত এলো তখন তুমি তোমার সৈন্য নিয়ে সব পালিয়ে চলে গেলে, আমাদেরকে একা ফেলে, তোমার সঙ্গে আমার সম্পর্ক রেখে লাভ কি? এই তো হচ্ছে অবস্থা। আচ্ছা, সমস্ত ছবি টবিগুলো বেরোনো কিন্তু বন্ধ করে। সব থেকে বেশি চেপে গেছে হচ্ছে ইসরায়েল। ইসরায়েল বলেছে তাদের দেশের একটা ছবি বা একটা ডকুমেন্টারি, একটা ভিডিও যদি প্রকাশ পায় বা ওই ইসরায়েলের বাইরে যায়, যদি ধরা পড়ে, তাহলে তার 5 বছরের মিনিমাম জেল। অর্থাৎ ভীষণ হারে ইসরায়েল মার খাচ্ছে। মানে ওদের যে ব্যালিস্টিক মিসাইল, সেই মিসাইল কিন্তু আটকাতে পারছে না। মানে এই যে আমেরিকান যে আমব্রেলা সিস্টেম, সিকিউরিটি আমব্রেলা সিস্টেম নিয়ে এত যে সারা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়ায়, যে আমাদের সারা বিশ্বের মধ্যে আমাদের সেরা সমস্ত অস্ত্রশস্ত্র এবং সেরা অস্ত্র মানি, এটা মানি, কিন্তু তোমাদের এডি সিস্টেম সেরা নয়। আমাদের এডি সিস্টেম যেটা আছে সেটাই হচ্ছে গিয়ে এখন পৃথিবীর সেরা, সেটাই এখন সবাই নিতে চাইছে, আর সেটার নাম হচ্ছে গিয়ে নাবিক। এখন নাবিক সবাই নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ভারতের পেছনে সমস্ত লাইন দিয়েছে, আমাদের নাবিক দিন। কারণ নাবিক হচ্ছে, আমি বরাবরই বলেছি না, এমনি এডি সিস্টেম গুলো করা হচ্ছে জিপিএস পদ্ধতিতে, আর নাবিক করা হয়েছে অ্যাটলাসের ওপরে। ফলে জিপিএস দিয়ে যখনই ট্র্যাকিং করা হচ্ছে, অ্যাটলাসের সঙ্গে মিলছে না বলে আমাদের যখনই কোনো জিপিএস সূত্রে যখনই আসছে, লাইন ধরে আসছে, তখন অ্যাটলাস আগে ধরে ফেলছে, তাকে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরেই তাকে মেরে দিচ্ছে। ফলে অ্যাটলাস যাদের কাছে থাকবে, এই মানে নাবিক সিস্টেম যাদের কাছে থাকবে এবং আকাশতীর যাদের কাছে থাকবে, তাদের যুদ্ধে পরাজিত করা কিন্তু বেশ মুশকিলের ব্যাপার। এদিকে তেলের যা সংকট দেখা দিয়েছে, সেদিকে ভারতবর্ষের এখন খুব একটা আপনার মানে তেলের সমস্যা নেই, গ্যাসের সমস্যা আছে। যেহেতু কাতার থেকে আমাদের ম্যাক্সিমাম গ্যাসটা আসে, তাই গ্যাসের আমাদের সমস্যা হয়েছে, তেলের আমাদের সমস্যা নেই। তেল আমাদের যেমন ছিল তেমনই আছে, আমাদের কোনো পেট্রোল পাম্পে
কোনো গাড়ির লাইন নেই, আমাদের তেলও আমাদের হয়নি, মানে কোনো কমতি নেই। সব থেকে খারাপ অবস্থা হচ্ছে পাকিস্তানের সম্ভবত লকডাউনের দিকে যাচ্ছে। পাকিস্তানের কাছে 3 দিনের তেল রয়েছে, মাত্র 3 দিনে, দেওয়ার মতো কেউ নেই। বাংলাদেশের সেই অবস্থা হতো যদি হাতে পায়ে না ধরতে এরকম করে। অনেকে লিখেছে আমাকে যে আপনাদের লজ্জা নেই, হাত পেতে বসে আছেন। আরে যদি ভিক্ষা চাই কি করব? যদি এসে বলে প্রভু আমায় ভিক্ষে দিন, আমি কি করব? আমার দেশের লোক, আমার ঘরবালি, আমার শিশু সন্তান সমস্ত না খেয়ে মরে যাবে। আপনি যদি আমায় না দেন, প্রভু আমায় ভিক্ষে দিন, আমি কি করব? আপনি হলে আপনি কি করবেন? দোরগোড়া ভিক্ষুককে আপনি ফিরিয়ে দেবেন? দিয়েছে 5,000 টন, তেলের তো অভাব নেই। সম্পর্ক ভালো থাকলে 50,000 টন দিত, মেট্রিক টন, 50,000 মেট্রিক টন, 5,000 মেট্রিক টন গেছে, 50,000 মেট্রিক টন আরো দিত। কিন্তু সম্পর্ক তো সেই জায়গায় পৌঁছায়নি। পৌঁছাক। পার্শ্ববর্তী দেশগুলো আমাদের, নেপাল যাচ্ছে, ভুটান যাচ্ছে, সব জায়গাতে তেল যাচ্ছে। তো এমন তেল আমাদের শ্রীলঙ্কাতেও যাচ্ছে, সব জায়গায়। আজকে ওই যদি 5,000 মেট্রিক টন যদি না দিত না, কালকে 3 দিন পর থেকে দেখতেন আপনার দেশে দুর্ভিক্ষ লেগে যেত। দেবে ধুকিয়ে 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 বারবার 10 বার করে চাইতে হবে, ঠিক আছে 5,000 দিলাম, আবার 10 বার করে চাইতে হবে, 5,000 দিলাম। প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে যে তোমরা আমাদের দয়ায় বেঁচে আছো। এটা হচ্ছে ভারত বিরোধিতার শাস্তি। ভারতীয় পণ্য বয়কট করুন, ঝান্ডা মনে নেই? ওই যারা আমেরিকা আর ফ্রান্সে বসে খুব তোল্লা ফোল্লা দিতেন, ওই তোমাদের ফ্রান্সের রণতরীতে এদিকে এসছে, আমেরিকার এদিকে অ্যাটাক করছে, ওই তোমরা তো এক কলম তোমরা লিখছো না, একটা ভিডিও তো করছো না যে ইসরায়েলকে, ইসরায়েল আর আমেরিকা মিলে এই ইরানকে একা পেয়ে একটা মুসলিম রাষ্ট্রকে এরকম মারছে কেন? একমাত্র বিরোধিতা যদি কেউ করে থাকে সেটা ভারতবর্ষ করছে, একমাত্র বিরোধিতা ভারতবর্ষ করছে। মুসলিম কান্ট্রি না হয়েও আমরা কিন্তু বিরোধিতা করছি, কারণ আমরা আমেরিকার ওই সাম্রাজ্যবাদ নীতির আমরা বলি নিপাত যাক। যতদিন পৃথিবীতে এই শক্তিটা বেঁচে আছে ততদিন পর্যন্ত সারা পৃথিবী অশান্তি হয়ে যাবে। আর ইরান যা করছে, ইরানের পেছনে চীন রয়েছে, ভারত রয়েছে, রাশিয়া রয়েছে, প্রকাশ্যে বলছি মারকে দুম্বা বানা দে একদম, যাতে আগামী 50 বছর 100 বছরে যাতে অর্থনীতি সিধে না হয়। এই যুদ্ধকে টানো, লম্বা টানো, 11 মাস 12 মাস 16 মাস 18 মাস টানো, টেনে টেনে লম্বা করো, ওর অর্থনীতিকে বসিয়ে দাও। 37-38 ট্রিলিয়ন ডলার আছে, তো এটাকে মোটামুটি 60-70 ট্রিলিয়ন ডলারে পৌঁছে দাও, আমেরিকার অর্থনীতি মুক্ত উঠে পড়বে, আর উঠে দাঁড়াতে পারবে না। পাওয়ার শিফটিং হচ্ছে, সেটা বুঝতে হবে যে পাওয়ার শিফটিং হচ্ছে। তুমি চিরকাল একত্রে প্রভুত্ব করতে পারবে না। সারা পৃথিবী উঠে আসছে বিভিন্ন শক্তি হিসেবে, তোমার মেনে নিতে হবে। ওই বলেছি না, কাল অন্যের যা ছিল আজ আমার তাই আছে, আগামীকাল অন্যের গায়ে চলে যাবে। কোনো কিছু চিরস্থায়ী নয়। সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু কোনোটাই চিরস্থায়ী নয়। তো আপনারা আপাতত 5,000 মেট্রিক টন পেয়েছেন, আপাতত চুপচাপ থাকুন, তারপর আবার হাত পা জুড়ুন, হাত পা জুড়লে পরে তারপর যদি আবার কিছু পাওয়া যায়। সবাই ভালো থাকবেন।